নমস্কার, আমার নাম মনা মল্লিক। নীলকণ্ঠ পাখির সন্ধানে উপন্যাস থেকে নেওয়া মেঘে ঢাকা সূর্য গল্পের অষ্টম পরিচ্ছদ আমি শোনাচ্ছি। আজ রবিবারের সকাল। অরুণাধর দিগন্তের কোলে ছড়িয়ে দিয়েছে তার স্নিগ্ধ হাসিটুকু। অজানা কোনো দেশের সন্ধানে অদূরে সিটি মেরে লৌহদানব যন্ত্রটি বেরিয়ে গেল। মেঘের গা বয়ে এক ঝাঁক বলাকা পাখা মেলে পাড়ি দিয়ে বেরিয়ে পড়েছে গঙ্গাপাড়ের দেশে। নিচে রাজপথের উপর দিয়ে কোনো এক ভাগ্য বিড়ম্বিত যুবক ঘণ্টি মারতে মারতে যাত্রীবাহী রিক্সাটি নিয়ে ছুটে গেল। একা একা থাকতে আর ভালো লাগছে না রিক্তা। দাদুর উপরে বড় রাগ হচ্ছে। এখনও পুজোর ঘর থেকে বের হননি। ইচ্ছা হচ্ছে পায়ে পায়ে একাই গঙ্গার ধারে বেরিয়ে আসতে। এমন সময় মা এসে জানায়, রিক্তা, আজ সুবীর তার বন্ধুদের নিয়ে আমাদের বাড়ি বেড়াতে আসবে। তোমার বাবা কাল রাতে বলেছিল, তাই একটু হাতের কাজে আমায় যদি সাহায্য করো আর ওই সঙ্গে নিজের সম্বন্ধে একটু যত্ন নাও, এটাও তোমার বাবা চায়। মা ঘর থেকে বেরিয়ে যায় রমাদেবী। রিক্তা বুঝতে পারে কি বলতে চাই মা। বাবার উচ্চ আকাঙ্ক্ষায় বলি দিতে হবে নিজেকে। এই পরিবারের আভিজাত্য বজায় রাখতে নিজের ইচ্ছার বিরুদ্ধে তাকে স্বীকার করে নিতে হবে বাবার নির্বাচিত পাত্রকে। শহরের একটি আল্ট্রামডার্ন পরিবারের একমাত্র আদুরে সন্তান ওই সুবীর মজুমদারকে বড় গাছে নৌকার কাছি বাঁধতে চান বাবা। বাবার মনে সত্যি দুঃখ দিতে চায় না রিক্তা, কিন্তু দৈনপীড়িত গৃহের কন্দন ঢাকতে একটু পরেই মেতে উঠবে এরা আধুনিকতার আভিজাত্যে। আজের আয়োজন আর আড়ম্বর এই পরিবারের দম্ভ ঘোষণা করবে। বাড়িতে ছোটোখাটো একটি পার্টিও বসবে, আর তাতে রং মেখে সংসেজে যোগ দিতে হবে রিক্তাকে। মনোরঞ্জন করতে হবে পাত্রপক্ষকে। এই কৃত্রিমতাই বড় ঘৃণা হয় তার। হঠাৎ বাবার ঘর থেকে বেরিয়ে আসতে দেখে ভবেতোষ বাবুকে। মুখে তার একরাশ বিষাদের ছায়া। না, তাহলে দাদু এখনও পুজোর ঘরে যাননি। তবে কি বাবার সঙ্গে এতক্ষণ বৈষয়িক ব্যাপার নিয়ে আলোচনা করছিলেন দাদু? তাই বলে পুজোর ঘরে এখনও যাননি দাদু? ভারী গলায় উত্তর দেন ভবেতোষবাবু। হ্যাঁ দিদি, এই যাই বলেই পুজোর ঘরের দিকে পা বাড়ান বৃদ্ধ। পরেক্ষণে অঘর থেকে বেরিয়ে আসে মৃণাল। হাসি হাসি মুখে রিক্তাকে বলে, ঋতু, তোর বিয়ে প্রায় সব ঠিক হয়ে গেল। বীরেনবাবুর সঙ্গে গতকাল কথা হয়েছে বাবার। ওরা তো তোকে দেখেছে। তবু সুবীর তার বন্ধু বান্ধবদের নিয়ে আজ এ বাড়ি আসবে। খুব শীঘ্রই ওরা দানাপুর চলে যাবে। বীরেনবাবু অবশ্য লোক ভালো, বাবার বন্ধু, আত্মভোলা মানুষ। যা বোঝাবে তাই বোঝেন। তবে নাকি তার ইঞ্জিনিয়ার ছেলের জন্য লাখ টাকা পণ দাবি করেছেন। সুবীরের তা আবার মনোপুত নয়। তার কথা আজকাল একটা মূর্খ ছেলে না চাইলেও 50-60 হাজার টাকা পায়, আর তার বেলা একটা হাতে ঘরের ছেলের মতো তাকে বড় আসনে বসতে হবে। এটা নাকি তার ওপর অবিচার করা হচ্ছে। আমি কিন্তু বাবাকে বলে দিয়েছি, ঠিক আছে? সুবীরের বাড়তি পণ আর বিয়ের দান সামগ্রী সব খরচ থাকছে আমার। ঋতুর জন্য আমি কিছু করতে পারবো না এ কথা ভাবা যায় না। কিরে, খুশি তো? চুপ করে থাকে রিক্তা। বলতে শুরু করে মৃণাল, আমরা কিন্তু সবাই তোর এ বিয়েতে সুখী হব। তবে দাদুর দুঃখ তার সাথীটি দানাপুর চলে যাবে, আর তোর? মৃদু হেসে বলে রিক্তা, আমার কোনো দুঃখ নেই। আমার সতীন চলে যাবে, আসবে নতুন দিন। ঘোমটা পরা বধূ আসবে, নাচব তা ধীনাধীন। তবে হ্যাঁ,
আমার ব্যাপারে দাদু কিন্তু সাফ কথা জানিয়ে দিয়েছেন বাবাকে, বলেছেন যা করার তা করো মোহন। আমি কিন্তু আমার একমাত্র ছেলেকে যেমন বিক্রি করে ঘরের বৌমা আনিনি, তেমনি একমাত্র নাতিকে বিক্রি করে ঘরের নাতবউ আনতে পারবো না, তা বলে দিচ্ছি। বাবা কি বললেন জানতে চায় রিক্তা। বাবা প্রথমে একটু আমতা আমতা করছিলেন। ঘর খরচের টাকাটাও? সঙ্গে সঙ্গে দাদু বললেন, ঘর খরচের ক্ষমতা যদি না থাকে তবে ঘর সাজাবার এত স্বাদ আমি পছন্দ করি না বাপু। একান্ত যদি অসুবিধা হয়, প্রয়োজন হলে দেশের বাড়িটা বিক্রি করে ঘর সাজাবে, তবু ছেলেটাকে বিক্রি করতে যাবে না, স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি। সত্যি ঋতু, কথাগুলো শুনে না আমাকে যেন হিরো হিরো মনে হচ্ছিল। এতক্ষণে বুঝতে পারে রিক্তা তার বিদায়ী পর্বে গোপন আলোচনায় কি কি বিষয় ছিল। দেখতে দেখতে বিদায় নেয় কর্মব্যস্ত সকালটি। একটু পরেই নবাগত অতিথিদের দু একটা মুখ দেখতে পাবে এ বাড়ির সবাই। সব রকম ব্যবস্থা নিয়েছেন মোহনবাবু, কোথাও কোনো ত্রুটি নেই। এক নজরে সদর ঘরটায় চোখ বুলিয়ে বুঝতে পারে রিক্তা। দেওয়ালে টাঙানো দীর্ঘদিনের ফটোগুলো হাত পা ভেঙে আশ্রয় নিয়েছে ডাস্টবিনে। সামনের ভাঙা টেবিলটা কতদিন যে তার খোঁড়া পা দুটো নিয়ে এ পরিবারের সেবা করেছে তার হিসাব নেই। আর আজ এই আনন্দের দিনে শহরের আভিজাত্য পরিবার তাকে সরিয়ে দিচ্ছে স্টোররুমের কোনো এক অজানা অন্ধকার কোণে। দুর্ভাগ্য নগরা ছেঁড়া পাপোশটারও। সে বেচারিও উপভোগ করতে পারবে না আজের দিনের আনন্দটুকু। ফুলদানির পুরনো গোলাপগুলো আশ্রয় নিয়েছে আস্তাকুঁড়ের আবর্জনায়। ইতিমধ্যে বেশ কখানা শাড়ি ব্লাউজ বাড়ির ঝি চাকর মারফত এসে হাজির হয়েছে তার ঘরে। এবার তার রং মাখার পালা। মিথ্যা অভিনয়ের মুখ্য ভূমিকায় অংশ নিতে হবে তাকে। বাবার মান মর্যাদা নির্ভর করছে তার মর্জির উপর। তিক্ত হাসি হেসে কলেজের শাড়িখানা বেছে নেয় রিক্তা। চাকরির জন্য এখনও কোনো ইন্টারভিউতে বসেনি। আজ জীবন যুদ্ধের এই ইন্টারভিউয়ের সম্মুখে তাকে হাজির হতে হবে। নমস্কার।